আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র কিছুদিন পূর্বেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে প্রকাশ্যেই তার বক্তব্যে কিন্তু বলেছিলেন তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিন, যুদ্ধ করতে হবে। কার সঙ্গে করতে হবে? বাংলাদেশের সঙ্গে করতে হবে। পরিষ্কারভাবে নাম ধরে তিনি তার সামরিক বাহিনীকে এই অর্ডার দিয়েছিলেন। দেখুন, রাজনাথ সিং এর সেই কথা কোনো কথার কথা ছিল না। পরবর্তী 1 থেকে 1.5 মাসে সেটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা গেছে যে ভারতীয় সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। দেখুন, ভারতের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি, বিভিন্ন ধরনের এপিসি এবং যে লং রেঞ্জের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তার বিশাল ইউনিট তারা অলরেডি কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন করেছে। বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের আশেপাশে এবং উত্তরাঞ্চলের উপরের দিকে একেবারে অরুণাচল প্রদেশের ভেতর বিপুল পরিমাণ সমরাস্ত্র ভারত মজুত করেছে। দেখুন, দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ভারতের মণিপুর রাজ্যের ভেতর অচল অবস্থা থাকার পর অবশেষে ভারত আচমকাই তার যে সারপ্রাইজ অ্যাটাক রয়েছে সেটা শুরু করেছে মণিপুরের ভেতর। এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের সামরিক বাহিনীর এই মিশনের ফলে বন্দুক যুদ্ধে অলরেডি কিন্তু সেই এলাকার ভেতর যে 11 কুকি বিদ্রোহী রয়েছে সেই 11 কুকি বিদ্রোহী কিন্তু নিহত হয়েছেন। এবং বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে ভারত এই মিশন পরিচালনা করার জন্য তার যে হেভি অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার শুরু করেছে। মেশিন গান এবং কিছু কিছু ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনী তার যে মিসাইল রয়েছে, এন্টি ট্যাঙ্ক, সেগুলো ব্যবহার করছে। এখন দেখুন, এই যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোতে ভারতের সামরিক বাহিনী যে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা শুরু করেছে এটা কিন্তু শুধু ভারতের একার জন্য মাথা ব্যথা নয়, বাংলাদেশের জন্য কিন্তু অন্যতম মাথা ব্যথার কারণ হবে। কারণ হিসাব বলছে যে মণিপুর, মিজোরামের ভেতর এই মিশন যখন হচ্ছে তখন ভারত থেকে পলায়নরত যে কুকি চীনের বিশাল সদস্য রয়েছে তারা অস্ত্র শস্ত্র এবং দলবল নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রবেশ করছেন। বাংলাদেশে আশ্রয় স্থল হিসাবে ব্যবহার করে তারা প্রাণে বাঁচতে চাচ্ছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু এই খবরও রয়েছে যে বাংলাদেশের ভেতর তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, এই কুকি চীন জাতের লোক, তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের আশ্রয় দিচ্ছেন। এবং এই ঘটনা যদি বাড়তে থাকে এবং কুকি চীনের সদস্যরা বাংলাদেশে যদি আসতেই থাকেন তাহলে কিন্তু অবশ্যই পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা খারাপ হতে বাধ্য। দেখুন, সকল কিছুর টাইমিং কিন্তু আমাদের বুঝতে হবে। পার্বত্য চট্টগ্রাম ঘিরে পরিস্থিতি হঠাৎ করেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের পর ঘোলাটে হয়ে যায়। সেখানে কিন্তু স্থানীয়ভাবে নানান ধরনের দাঙ্গা তৈরি হয়, যেটা হওয়ার কথা ছিল না, তবে সেটা হয়েছে। যার জন্য কিন্তু সেই এলাকায় কিছু সময় আমাদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল পর্যটকদের যাওয়া আসার ক্ষেত্রে। এখন কিন্তু পর্যটনের মৌসুম এবং উন্মুক্ত হয়েছে বিষয়গুলো। আর ঠিক এমত অবস্থায় দীর্ঘ সময় নীরব থাকার পর মণিপুরের ইস্যুকে কেন্দ্র করে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। এবং সেই জায়গায় কুমিল্লার আশেপাশে আমাদের যে চিকেন নেক রয়েছে সেখানেও কিন্তু ভারতের সামরিক বাহিনীর যে হেভি সমরাস্ত্র তারও কিন্তু একটা ভারী উপস্থিতি হয়েছে। সুতরাং সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের কিন্তু একটা এখন কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। কারণ যখনই ভারত পুশ করবে কুকি চীনদের বাংলাদেশের ভেতর, তারা বাংলাদেশে আসবে এবং অবশ্যই তারা কিন্তু এই জায়গায় তাদের অর্থনৈতিক যে শক্তিটা রয়েছে সেটা বাড়ানোর জন্য পার্বত্য চট্টগ্রামের ভেতর যে তাদের চাঁদার বিষয়টা রয়েছে সেটা বাড়িয়ে দেবে। আর এই সার্বিক বিষয়ের যে প্রভাব সেটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি ঘোলাটে করতে অনেকটাই কিন্তু নিয়ামক হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কেন্দ্র করে তার যে নীতি এবং সহযোগিতার ক্ষেত্র সেটা যে কতটা শক্তিশালী করেছে রিসেন্টলি কিছু সিদ্ধান্ত থেকে বোঝা যায়। এবং ভারত যুক্তরাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশকে আসলে যে কতটুকু চাপ দিতে পারবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। যেমনটা আমরা সবাই জানি, ভারতীয় সামরিক বাহিনীর প্রায় 70% উপরে বর্তমানে যে সমরাস্ত্র ব্যবহার করা হয় এবং পাইপলাইনের সাপ্লাই রয়েছে সেটা একসময় রাশিয়ার কাছ থেকে ছিল। তবে জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন নিষেধাজ্ঞার নতুন আইনে, যেটা আবার ডোনাল্ড ট্রাম্পই করেছিলেন, কাটসা আইন, তার অধীনে কিন্তু ভারতের উপর প্রচণ্ডভাবে চাপ দেয় এবং কয়েকটি বড় বড় অস্ত্রের ডিল যেটা রাশিয়ার সঙ্গে ভারত করেছিল সেখান থেকে ভারত সরে আসে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথেই ভারতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী নীতি রয়েছে সেটা অনেকটাই কিন্তু খর্ব করা হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে ভারতকে এবং সুযোগ দেওয়া হয়েছে চীনের বিরুদ্ধে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। রাশিয়ার মতো কৌশলগত শত্রু দেশ থেকে অস্ত্র ক্রয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ছাড়টা দেওয়া হয়েছে এবং ভারতকে নিশ্চিত করা হয়েছে যে রাশিয়ার কাছ থেকে নতুন আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ভারতের উপর আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খোদ জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস এই বিষয়কে কেন্দ্র করে স্পেশাল খবর প্রকাশ করেছে। তারা বলেছে যে S-400 পর এবার নতুন করে রাশিয়ার যে SA-22 নামক যে গ্রে হোন্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটাকে সংক্ষেপে আমরা প্যান্সির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে চিনি, সেটার কয়েক ইউনিট, মোটামুটি অনেক ইউনিট ক্রয় করার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই প্যান্সির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরিকৃত শর্ট রেঞ্জের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুলেট শেল এবং মিসাইল দুইটাই কিন্তু একসঙ্গে সে ব্যবহার করতে পারে এবং 1 থেকে সর্বোচ্চ প্রায় 12 কিলোমিটারের মধ্যে যে টার্গেট রয়েছে সেটাকে ভূপাতিত করতে পারে। এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে স্পেশাল ডিজাইন করা হয়েছে বিভিন্ন ধরনের ড্রোন প্রতিহত করার জন্য। দেখুন, ড্রোনগুলোর মূল্য খুবই কম হয়, $1 লক্ষ থেকে $1.5 লক্ষ, বা কোনো কোনো ক্ষেত্রে $50,000 দিয়েও ড্রোন তৈরি করা হয়। সেখানে হাই ভ্যালুর যে মিসাইল রয়েছে সেগুলো দিয়ে প্রতিহত করা যায় না, যার জন্যই কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজাইন করা হয়েছে। দেখুন, ভারত প্রায় $1 বিলিয়ন চুক্তিতে অগণিত সংখ্যক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিট রাশিয়া থেকে ক্রয় করতে যাচ্ছে, তাও আবার যুক্তরাষ্ট্রের অনুমতি দিয়ে। ভারতের পরিকল্পনা হলো এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে পাকিস্তানের সীমান্ত সহ এবং চীনের সীমান্ত থেকে যে ড্রোনের থ্রেট তৈরি হতে পারে সেটা মোকাবেলা করার জন্য আরেকটি যে তৃতীয় স্তরের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা তৈরি করতে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তারা কনভিন্সও করেছে যে রাশিয়া থেকে এটা ক্রয় করলেও আমাদের কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এবং আঞ্চলিক হুমকি মোকাবেলা করার জন্য আমরা বলছি যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র বলছে ভারত। আঞ্চলিক যে প্রভাব বিস্তারের জায়গায় সেখানে যুক্তরাষ্ট্র আগের থেকেও এখন বেশি করে এই জায়গায় ভারতকে ছাড় দিয়ে দিয়েছে যে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য তোমরা যা যা করার দরকার করো। এমতো অবস্থায় কাউন্টার পয়েন্ট হিসাবে আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল চীন। চীনই এমন মিত্র দেশ ছিল যারা আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বাংলাদেশের এই থ্রেটগুলোকে মোকাবেলায় একটা কাউন্টার ব্যালেন্স করতে পারত। এই জায়গায় কিন্তু প্রশ্ন, আমাদের এই রক্ষা কবচের জায়গাটা আসলে কতটুকু নিরাপদ? আমাদের বর্তমান নেতৃত্ব এবং ক্ষমতাসীন যারা রয়েছেন তারা এই জায়গাটুকু কতটুকু নিরাপদ করেছেন নাকি আরও খারাপ করেছেন? এই বিষয়গুলো কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বড় ঢেউ আসছে এবং অবশ্যই এই ঢেউয়ের আঘাত বাংলাদেশে লাগবে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন